আমরা আমাদের ক্যাপস্টোন প্রজেক্টের পক্ষ থেকে ফিল্ড ট্রিপ এসেছিলাম বরিশাল জেলার হিজলা উপজেলার একদম প্রত্যন্ত নদীর কাছে একটা গ্রামে। তো ব্যাপারটা ভাবেন একবার যে যেই মানুষগুলো এখানে প্রায় 3টি গ্রামের মতো ছিল, যেই গ্রামগুলো এখন পুরোটাই নদীর নিচে এবং তাদের কিছু জমি ওই পারে চর হিসেবে জাগ্রত হয়েছে এবং তারা ওই চরেই জীবনযাপন করে। তো এখানের যে মানুষগুলোর সাথে আমরা কথা বললাম আজকে, তাদের অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহ আসলে এই নদীর উপরেই তাদের জীবিকা নির্বাহ করে। তারা মূলত ওই চরে কিছু জমিতে তারা ধান লাগায়, বিভিন্ন ফসল উৎপাদন করে, তরমুজ থেকে নানান জিনিসপত্র করে এবং একই সাথে এখানে জেলে হিসেবে অনেকেই মাছ ধরে। এবং তাদের প্রত্যেকেরই আমি দেখলাম যে মানে তাদের প্রত্যেকেরই কিন্তু আসলে ঋণের যে পরিমাণ সেটা অনেক, কারণ এখানে অনেকগুলো ব্যাংক বা যারা ক্ষুদ্র ঋণ দেয় এমন এনজিও কাজ করে। তো প্রত্যেকেরই আসলে ঋণ আছে। তাদের যে ফিনান্সিয়াল অবস্থা, এই ব্যাপারটার জন্য আসলে পুরোটাই এই নদী ভাঙনের যে ব্যাপারটা এটি জড়িত। কারণ তাদের আসলে একসময় বাড়ি ছিল, ঘর ছিল, এখন তারা কোনো একটা রাস্তার পাশে ছোট করে খালের উপরে বাড়িঘর তৈরি করে থাকছে। তো এটা জীবনের একটা সর্বস্ব হারিয়ে একটা মানুষ আসলে বাঁচার যে শেষ চেষ্টাটা, সেটাই মূলত এখানের মানুষজন করছে। আমি কথা বলেছি অনেকগুলো নারী এবং পুরুষের সাথে। তাদের সব থেকে গুরুত্বপূর্ণভাবে যেটা দেখলাম যে তারা এখনো হাল ছাড়েনি। তারা তাদের বাড়ি এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে নানাভাবে শিফট করে এখনো কিন্তু তারা এই নদীকে কেন্দ্র করেই তাদের জীবনটাকে ধরে রেখেছে। এবং আরো যদি ডিটেলসে বলতে যাই তাহলে দেখা যায় যে নারীরা বিশেষ করে তারা এখানে কিছু ঘরোয়া কাজের সাথে যুক্ত আছে। কেউ মুরগি পালে, হাঁস পালে, গরু ছাগল পালে। এটুকু দিয়ে যেই পরিমাণ টাকাটা আসে এটা দিয়ে তারা আসলে জীবন যাপন করে। তো এই এরিয়া আসার পর আমরা মেইনলি যেটা দেখলাম যে আগে অনেক বেশি কৃষি কাজ হতো, বাট বর্তমানে কৃষি কাজটা কমে গিয়েছে বিকজ নদী ভাঙনের কারণ আছে, আর অনেকগুলো কারণ আছে। অ্যান্ড ম্যাক্সিমাম বাসায় যারা দেখলাম তারা প্রবাসী, তারা দেশের বাইরে থাকছে অ্যান্ড সেটা তাদের জন্য লাভজনকও হচ্ছে। বাট যদি সরকার থেকে সাহায্য করা হয় আমাদের মনে হচ্ছে যে তারা কৃষি কাজটা আবার শুরু করবে। বাট আমার কাছে মনে হচ্ছে যে সরকার থেকে হেল্পটা একটু কম বা যেখানে যাওয়া দরকার সেখানে যাচ্ছে না। সো বর্তমানে এখানে কৃষির অবস্থা খুব বেশি ভালো না, তারা করছে বাট নট ইন আ ভেরি লেন্দি ওয়ে। আসলে তারা এখন যে চাষাবাদ করাটাকে বেশি একটা লাভজনক মনে করছে না, এই জন্য তারা জমিগুলো হয়তো বর্গা দিয়ে দিচ্ছে বা লিজ দিয়ে দিচ্ছে। আবার এট দ্য সেম টাইম তারাও হচ্ছে যে কিনে খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, আগের মতো পরিশ্রমটা তারা করতে চাচ্ছে না। তো এখান থেকে যদি সরকার থেকে যদি পর্যাপ্ত সহযোগিতা আসতো এবং হচ্ছে কৃষককে তার পর্যাপ্ত যেই প্রাপ্য বা সম্মানটা তাকে দেওয়া হতো, তাহলে কিন্তু আমরা সেই এগ্রিকালচারটাকে হচ্ছে আবার আগের মতো করে আমরা নিয়ে যেতে পারি। উইমেনরা তাদের মানে তারা যে কোথাও একটা ইনক্লুসিভ ওয়েতে আগাতে পারে এটা সম্পর্কেই তারা অবগত না। কিংবা যখন আমরা কৃষিকাজ নিয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ঠিক আছে, এখানে আপনার কি মনে হয় যে গাছ লাগালে কি এই ডিভারেশনটা কোনোভাবে ঠেকানো যেত বা কিছু, তো তাদের কথা হচ্ছে এটা প্রাকৃতিক একটা ব্যাপার, এটাকে ঠেকানোর অন্য কোনো উপায় নেই। এবং তারা এখনের যে লাইফটা লিড করছে, দেখা যাচ্ছে তাদের ছেলে মেয়ে হয়তো বাইরে পাঠাচ্ছে, তো প্রবাসী ওখান থেকে তাদের ভালো একটা মোটামুটি ইনকাম আসছে এবং তারা ওইটাতে বেশি ইউজ করে। এবং তাদের এই ছেলে মেয়ে এই যে ব্যাপারটা, এই জায়গা থেকে তাদের মনে হয় যে তাদের মেয়েদেরকে বিয়ে দিলেই আছে ঠিক আছে, তাদের এই জায়গার দায়িত্বটা শেষ। আর ছেলেদের ক্ষেত্রে মনে হয় যে তারা ইনকাম করে তাদেরকে ভরণ পোষণ দিবে। তো তাদের এই সীমাবদ্ধতাটুকু এতটুকুই আর কি। পরিবারে পুরুষ এবং নারী সদস্যের যে অর্থনৈতিক ভূমিকা এবং ডিসিশন মেকিংটা, এটা বোঝার চেষ্টা করতে গিয়ে আজকে যেটা পেলাম যে অনেক সময় মনে হয় যে পুরুষই সিদ্ধান্তটা নিচ্ছেন, কিন্তু এমনটা আসলে না। পরিবারের নারী সদস্য তার যে মতামত সেটা বিভিন্নভাবে পুরুষকে বোঝানো বা পরবর্তীতে পুরুষও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নারীর পরামর্শ নেওয়া, এরকম ঘটনা ঘটেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতাও পেয়েছি যে গতানুগতিকভাবে পুরুষ একাই সিদ্ধান্ত নিচ্ছেন। তো সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা হলো। এবং এখানকার যে জলবায়ু পরিবর্তন বলি বা নদী ভাঙন বলি, এর যে ইম্প্যাক্টটা সরাসরি আসলে মনে হতে পারে যে শুধুমাত্র নদী ভাঙনের ফলে তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু তাদের আরো অনেক বিভিন্ন ইস্যুস ছিল। এই মেঘনা পাড়ের মোহনায় যারা থাকছেন তাদের ওয়াটার স্যানিটেশন এবং হাইজিন নিয়ে যদি আমরা একটু গভীরভাবে আলোচনা করি, তাহলে দেখা যায় তাদের খাবারের পানির এবং ব্যবহারের পানি যথেষ্ট ভালো ব্যবস্থা আছে এবং তাদের পানি রিলেটেড কোনো সমস্যাই ধরা পড়েনি। তাদের সাথে কথা বলার পরে জানা গেছে যে তাদের স্যানিটেশনে কিছুটা ইমপ্রুভমেন্টের দরকার আছে। এখনো পর্যন্ত তারা ল্যাট্রিন সিস্টেমেরই ওপেন আউট অফ হাউস ল্যাট্রিন ইউজ করেন, বাট আমরা চেষ্টা করব তাদের স্যানিটেশন সিস্টেমটা একটু আপগ্রেড করা যায়। এখন একটা বড় অংশ মৎস্য পেশার সাথে নিয়োজিত আছে, অনেকে ছোটখাটো ব্যবসা করার চেষ্টা করছে। এর বাইরে যখন চরগুলা জেগে উঠে অনেকে চেষ্টা করে সেখানে যে চাষাবাদ করতে। এর বাইরে আমরা যেটা দেখলাম, অনেকে আপনার ঢাকা সাভার অঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলে চাকরির জন্য খোঁজে চলে যায় বা প্রবাসে মালয়েশিয়া সৌদি আরবে যাওয়ার চেষ্টা করে। তো
তো আসলে আমার কাছে মনে হলো যে এখানে যদি যেই যুবকরা আছে আর কি, তাদের জন্য যদি অল্টারনেটিভ লাইভলিহুডের ব্যবস্থা করা যায় এবং তাদেরকে সাপোর্ট করা যায়, তাহলে হয়তো এলাকার ছেলেরা এলাকাতেই থেকে কোনো কাজ করার সুযোগ সুবিধা পাবে আর কি, এটাই মনে হয়। এইখানকার চেঞ্জ যদি বলি, আমি আসলে ডিপ ইনসাইডে না গিয়ে ওভারঅল স্ট্রাকচারাল চেঞ্জের কথা যদি বলি, যে জিওগ্রাফিক্যালি ল্যান্ড লসটা হিউজ ছিল। মানে এইখানে যেই নদীটা দেখা যাচ্ছে এইখান থেকে প্রায় 3-4 কিলোমিটার আরও ভিতরে ছিল মানে ল্যান্ড ছিল, যেখানে আমি নিজে ওই জায়গাটাতে গিয়েছিলাম। সো দিস প্লেস ওয়াজ কাভার্ড ফুললি বাই এগ্রিকালচারাল ল্যান্ড, মোস্টলি রাইস ফিল্ড, বাট নাও এখানকার কমিউনিটিতে ম্যাক্সিমামই হচ্ছে এখন আর জমি যেহেতু নাই, ধান চাষ করতে পারছে না, তারা এখন মোস্টলি রিলাই করতেছে হচ্ছে হোমস্টেড এগ্রিকালচার। ফর এক্সাম্পল বাড়ির আঙিনাতে পেঁপে বা শাকসবজি কিংবা হচ্ছে হাঁস মুরগি পালন করে জীবনযাপন করছে, যেটা কিনা তার মেইন লাইভলিহুড থেকে ডিস্ট্রাক্টেড হয়ে একটা পার্ট হিসেবে সে করতেছে। সো এই জায়গাতে লাইভলিহুড এবং এগ্রিকালচারাল প্যাটার্ন একটা হিউজ চেঞ্জ আছে, যেটা আসলে আরও ডিপ রিসার্চের মাধ্যমে তুলে আনা সম্ভব। এবং এখানকার ক্রপিং প্যাটার্নটা আমি শিওর যে চেঞ্জ হয়ে গেছে, কারণ একটা সময় এখানে মাইলকে মাইল শুধু ধান হতো, কাউন হতো, এখন ওই ফল মানে ক্রপসগুলো দেখা যাচ্ছে না। স্মল স্কেলে কিছু চিলি হয় বা সরিষা হয়, বাট এইটা ন্যাশনালি কতটুকু ইম্প্যাক্ট ফেলছে এটা আসলে গভর্নমেন্ট জরিপটা ভালো করে রিভিউ করলে বোঝা যাবে। সো ইম্প্যাক্টটা দেখার জন্য আসলে একটা লার্জ স্কেল জরিপ প্রয়োজন। আসলে আমি জানি না গভর্নমেন্ট থেকে এটা আছে কিনা, বাট কেউ চাইলে এটাকে আমরা সাপোর্ট করতে পারি।